বেচারা রুদ্র বারবার সময় দিচ্ছে, এখান থেকে গিয়ে তাকে প্রেস কনফারেন্সে উপস্থিত হতে হবে। প্রচারণার জন্য আজ নিজে বের হবে। এতদিন ছেলেপেলে প্রচার চালালেও আজ নিজেই রাস্তায় নামার কথা। দুপুরে লাঞ্চের একটা মিটিং রেখেছে, সেখানে উপস্থিত থাকাও জরুরি। ওদিকে স্পর্শীরও খোঁজ নিতে পারেনি এখনো। মেয়েটার পেট ব্যথা বাড়ল না কমলো কে জানে। এতদিন পর স্কুলে গিয়ে বান্ধবীকে পেয়ে শান্তভাবে বসে থাকবে না নিশ্চয়ই। সে উড়ন্ত এক প্রজাপতি, তার কাজই হলো তিরিং বিড়িং করে লাফিয়ে লাফিয়ে চলা। কিন্তু এত সব কাজ সারতে গেলে তাকে এখন যেতে হবে। কিন্তু এই দুই মহিলার গল্পের তোড়ে সে চিপকে গেছে। ওনারা না নিজে যাচ্ছে আর না তাকে যেতে দিচ্ছে। কি যে জ্বালা। ওনাদের এই রসের গল্প ভঙ্গ করতে রুদ্র দুইবার বলল, ঠিক আছে আন্টি, আজ আসি তাহলে, ভালো থাকবেন। ও মা! রুদ্রের কথা দণ্ডায়মান দুই ভদ্রমহিলার কেউ পাত্তা তো দিলেনই না, বরং উল্টে ভদ্রমহিলা বললেন, তা জামাই কি দেশেই থাকবা নাকি বাইরের দেশে সেটেল হবা? এখানে সুস্থভাবে বাঁচা যায়? ওনার এই কথার প্রেক্ষিতে কিছু বলার আগে মরিয়ম বেগম জিজ্ঞাসা করলেন ওনার কয় ছেলে মেয়ে, তারা কে কি করে। বাচাল মহিলা ওনার পরিবার বর্গের কথা বলে চেহারায় এক দাপটের ভাব এনে গর্বে বুক ফুলিয়ে এটাও জানালেন ওনার জামাতা পাশের হসপিটালের ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, টাকা পয়সার কোনো অভাব নেই, মাসে দুবার বিদেশ যায়। জামাতা পেয়েছেন লাখে একটা। আম্মা আম্মা করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে। রুদ্র বিরস মুখে এদিক ওদিক তাকাচ্ছে। কাফি বারবার কল দিচ্ছে তাকে যেতে হবে, কিন্তু মরিয়ম বেগমকে একা রেখেও যেতে পারছেন না। চারদিকে মিছিল, প্রচারণার জন্য বিরোধী দলে ঝামেলা লেগেই আছে। এমত অবস্থায় একা ছাড়ার কথা প্রশ্নই ওঠে না। কিন্তু দুই বাচ্চালের গল্পই সমাপ্ত হচ্ছে না, যাবে কিভাবে? অনবরত একটার পর একটা চলতেই আছে তাদের জীবনের গল্প কথা। বিদায় জানিয়েও লাভ হলো না, গুরুত্বই দিল না কেউ। তার এই মুহূর্তে মনে হচ্ছে দুই মহিলার গল্পভঙ্গ করার মতো কঠিন কাজ পৃথিবীতে আর একটিও নেই। ঠিক সেই সময় ভদ্রমহিলার ডাক পড়ল। ওনার কোমরের সমস্যা, ঠিকভাবে হাঁটতে পারে না, কোনো কাজ করতে পারে না, তাই ডাক্তার দেখাতে এসেছে। তারপর গল্পের সমাপ্তি ঘটিয়ে কত আফসোস করে ওনাকে বিদায় নিয়ে যেতে হলো। ওনার মুখ দেখে মনে হলো বিদায় পর্বে কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো ঘন্টাখানিক গল্প করতে না পেরে। মহিলার মতিগতি এমন, উনি যদি পারতেন ডক্টরকেও বলতেন, ডক্টর সাহেব আপনি আর 1 ঘন্টা অপেক্ষা করুন, আমি গল্প শেষ করেই আসছি। যাক, অবশেষে বিপদ হতে মুক্তি পেয়ে রুদ্র মরিয়ম বেগমকে নিয়ে গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ গিয়ে মরিয়ম বেগমকে গাড়িতে বসিয়ে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো নিয়ে এলো। তখন মরিয়ম বেগম বললেন, যার সঙ্গে এতক্ষণ কথা বললাম একটা সময় সে আমার হেটার্স ছিল, কথা বলে বুঝলাম এখনো আছে। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। ওর নাম জেরিন খান, কিন্তু জেরির নাম তার পছন্দ নয়, এজন্য কেটে কুটে নাম রেখেছে জেরি। আর বলল না ওর মেয়ে জামাই ডাক্তার, ডাক্তার না ছাই, সে আজীবন মিথ্যা কথার হাড়ি। এক গলা পানিতে নেমে যদি কেউ বলে ওর জামাতা এমবিবিএস জামাই থরি ডাক্তার, তাও এই কথা বিশ্বাস করবো না আমি। যদি তাই হতো তাহলে আমার জামাতার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাতো না। ওকে আমি ভালো করেই চিনি। মরিয়ম বেগমের কথা শুনে রুদ্র মিটিমিটি হাসছে। এতক্ষণ দাঁড়িয়ে রসিয়ে রসিয়ে গল্প করে হেসে কত কথার আদান প্রদান ঘটিয়ে এখন বলছে সেই মহিলা নাকি হেটার্স। অথচ গল্প চলাকালীন সময়ে দেখে মনে হচ্ছিল ঘনিষ্ঠ ফ্রেন্ডশিপ দুজনের। অনেকদিন পর দেখা হওয়াতে মন প্রাণ জুড়িয়ে গল্প জুড়ে দিয়েছেন। অথচ আড়ালে আসতে না আসতে শুরু হয়ে গেল বদনাম। এরা পারেও বটে। তারপর রুদ্র সহি সালামতে মরিয়ম বেগমকে বাসায় পৌঁছে নিজের কাজে চলে গেল। আজ এত কাজ কখন ফিরবে কে জানে। একটু পরে বড় মাও ফিরে এলেন, জানালেন কোনো সমস্যা হয়নি। তারপর দুই যা মিলে হাতে কাজ করে দুপুরে রান্নাও শেষ করলেন। বাসায় দাদিমা আর ওনারা দুই যা, আর কেউ নেই। তাই তিনজনে দুপুরে খেয়ে যে যার রুমে বিশ্রাম নিতে চলে গেলেন। স্কুলে ছুটির পর স্পর্শী রিক্সার জন্য বাইরে এসে দাঁড়িয়েছে। সব স্টুডেন্টরা হুড়োহুড়ি করে বাহিরে যাচ্ছে স্কুল গেট দিয়ে। রিক্সার জন্য এদিক ওদিক তাকাতেই দেখে অদূরে বাইকে হেলান দিয়ে রুদ্র দাঁড়িয়ে আছে। পরনে হালকা বেগুনি টি শার্ট, ব্ল্যাক জিন্স আর চোখে সানগ্লাস। দাঁড়ানোর ভঙ্গি বলিউডের হিরোদের মতোই। সানগ্লাস থাকায় বোঝা যাচ্ছে না সে কোন দিকে তাকিয়ে আছে, তবে ধারণা করা যাচ্ছে তার চোখের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। এই মুহূর্তে সে এখানে রুদ্রকে আশা করেনি, তবে অনাকাঙ্ক্ষিত ভাবে যখন পেয়েই গেছে তখন সহজে ছাড়বে না। রুদ্রকে দেখা মাত্রই মনে পরিকল্পনা এটে নিয়েছে। ততক্ষণে সে গুটি গুটি পায়ে সেদিকে হাঁটা ধরল।
হেলে দুলে হেঁটে রুদ্রের সামনে গিয়ে নত মস্তকে দাঁড়িয়ে রইল। না নিজে কোনো কথা বলল, আর না মাথা তুলে তাকালো। হঠাৎ তার এমন মলিন মুখ দেখে রুদ্র ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কেউ কিছু বলেছে? স্পর্শী না সূচক মাথা নাড়ালো। অর্থাৎ কেউ কিছুই বলেনি, অথচ তার মুখটা শুকিয়ে আমচুর হয়ে আছে। রুদ্র আরো কিছু কথা জিজ্ঞাসা করলে স্পর্শী ঠিকঠাক উত্তর দিল না। স্পর্শী নিজে থেকে কিছু বলছে না দেখিয়ে রুদ্র আশেপাশে তাকিয়ে বাইকে বসতে বলতে স্পর্শী বলল, তুমি যাও, আমি এখন বাসায় যাব না। যাবি না মানে? রাস্তার মধ্যে থাপ্পড় খেতে না চাইলে ঝটপট উঠে বস। বললাম তো আমি বাসায় যাব না। স্পর্শী, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এমনিতেই মেজাজ চড়ে আছে, নখরা করলে একটা মাইরও মাটিতে পড়বে না। এই কথা শুনে স্পর্শী উল্টো ঘুরে একটা রিক্সা ডাকতে রুদ্র তার হাত ধরে টেনে বাইকে বসিয়ে বাইক স্টার্ট দিল। স্পর্শী কিছু বলতে গেলে ধমকে তাকে থামিয়ে দিল। বাইক চলছে নিজ গতিতে। স্পর্শী মুখ গোমড়া করে রুদ্রকে ধরেও বসেনি, বললেও ধরছে না। কি হয়েছে জিজ্ঞাসা করলেও মুখ খুলছে না। বাসায় গিয়ে একে সাইজ করতে হবে। দিনকে দিন চরম বিয়াদব হচ্ছে মেয়েটা। আগে যা একটু আধটু ভয় পেত, এখন তাও পায় না। রুদ্রের গম্ভীর মুখ দেখে তখন স্পর্শী আমতা আমতা করে বলল, বাসায় যাব না, আমি কোথাও বেড়াতে নিয়ে চলো। কাজ আছে আমার, অন্যদিন যাব। না, আজই যাব। এক্ষুনি যাব, মানে এক্ষুনি যাব। বলছি তো কাজ আছে আমার। তোমার কাজ তো সবসময়ই থাকে। আজ অবধি কখনো তো বলনি তোমার কাজ নেই। বেড়াতে নিয়ে যাবে অথবা বাইরে কোথাও খেতে নিয়ে যাবে, এক গাদা সব খাবার এনে হাতে ধরিয়ে দাও। জানো আমি দিনের পর দিন না খেয়ে থাকি। নামি দামি রেস্টুরেন্টের খাবার এনে দিয়েই সব দায়িত্ব শেষ। বউকে নিয়ে ঘোরাঘুরি করলে বউয়ের মন ভালো থাকে, জানো না তুমি? আর আজকে খাবার টাবার কিচ্ছু লাগবে না, আমি বাইকে করে তোমার সঙ্গে ঘুরবো, লং ড্রাইভে যাব। এই মুহূর্তে পাখির মতো উঠতে ইচ্ছে করছে, তুমি আমাকে সঙ্গে দাও। ব্যাস, আজ আমি কোনো কারণ বারণ অজুহাত শুনবই না। আমার এখন বেড়াতে ইচ্ছে করছে, তাই তুমি বেড়াতে নিয়ে যাবে, আর কোনো কথা না। আমি তোর বাপের চাকর? না আমার। আবার বল, হর্নের শব্দে শুনিনি। বললাম তুমি স্বামী মানুষ, চাকর হতে যাবে কেন? এসব তো মনে আনাও পাপ। অথচ রাতে স্বামী মানুষের বুকের উপর পা তুলে বেঘরে ঘুমাস, কখনো কখনো কিল ঘুষিও মারিস, তখন মনে পাপবোধ হয় না? আসলে ইচ্ছে করে করিনি তো, ও হয়ে যায়। আজ সকালে বলেছিলাম আমার শার্ট আয়রন করে দিতে, দিয়েছিলি? এবার থেকে তোমার সব কথা শুনবো, তাও নিয়ে চলো না প্লিজ প্লিজ প্লিজ। রুদ্র কথা বাড়ালো না। বাসার পথে রাস্তার মোড় নিল। সেটা দেখে স্পর্শী চেঁচিয়ে অনেক রিকোয়েস্ট করেও কাজ হলো না। রুদ্র নিজের কথা ঠাট বজায় রাখতে মোড় পেরিয়ে সামনে এগিয়ে গেল। তারপর হঠাৎই খেয়াল করলো একটা হাত তার কোমরে আঁকিবুকি করছে। তার আবার ভীষণ কাতকুতো। এই একটা জিনিসেই সে কাবু। রুদ্র নিষেধ করলেও স্পর্শী শুনলো না, বরং কাতকুতো দিতেই থাকলো। কাতকুতো এমন জিনিস নড়ে উঠতেই হয়। ফলস্বরূপ রুদ্র মোড়ামুড়ি করতেই হাত কেঁপে উঠল। সে জলদি ব্রেক কষে বাইক থামাতে স্পর্শী খিলখিল করে হেসে উঠল। রুদ্র চোখ মুখ শক্ত করে সজোরে ধমকে উঠে পুনরায় বাইক স্টার্ট করতে স্পর্শীর শেষ চেষ্টা চালাতে তার পিঠে মাথা রেখে আহ্লাদে সুরে গেয়ে উঠল, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। তবুও রুদ্র নিজের সিদ্ধান্তেই অটল। ততক্ষণে বাইকের গতি বাড়িয়ে দিয়েছে, ফলে 10 মিনিটে তার বাসায় পৌঁছে গেল। স্পর্শী বাইক থেকে নেমে করুণ দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে বাসায় ঢুকে গেল। এতবার করে রিকোয়েস্ট করে রুদ্র তাকে নিয়ে গেল না। রুদ্র তার পেছনে আসছে, ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে। তবে তার একটা কথা স্পর্শীর কানে গেঁথে গেল, এমিলিকে বসতে বলো, আসছি। এই কথা শুনে সে রাগে দুঃখে কেঁদেই ফেলল। কাঁধের ব্যাগটা ড্রয়িং রুমের সোফায় ছুঁড়ে ফেলে চোখ মুছতে মুছতে নিজের রুমে চলে গেল। দাদিমা ডাকলেও জবাব দিল না। স্পর্শী নিজের রুমে গিয়ে পোশাক না বদলে সেভাবেই শুয়ে কাঁদতে লাগলো। আর রুদ্রের বিরুদ্ধে অহরহ অভিযোগ দায়ের করলো। বিয়ের আগে রুদ্র তাকে বেড়াতে দিত না। মূলত সে রুদ্রের সঙ্গে কোথাও যেতে চাইতো না, কারণ রুদ্রকে তখন সহ্য হতো না। কিন্তু বিয়ের পরও রুদ্র তাকে কোথাও নিয়ে যায় না, মুখ ফুটে বলেও না কোথাও যাওয়ার কথা। কেন এমন করে সে ভেবে পায় না। পূর্বের কথা না হয় বাদ দিলাম, আজ এতবার বলার পরেও কি রুদ্র পারতো না তাকে নিয়ে কোথাও যেতে? অন্তত নদীর পাড় থেকে ঘুরে আসতে বা ক্যাম্পাসে এক পাক চক্কর দিয়ে আসতে। বাইকে গেলে কতটুকু বা সময় লাগতো? আচ্ছা, বেড়াতে না হয় নাই নিয়ে গেল, এক প্লেট ফুচকা খাইয়ে মন ভোলানোর চেষ্টা করতে পারতো, নতুবা ফুটপাত থেকেই একটা গোলাপ দিতে পারতো।
কিন্তু এসবের কোনোটা করা দূর, মুখের ওপর বলে দিল তার কাজ আছে। ওর কাজ তো সব সময় থাকে, এতই যখন কাজ আছে তাকে আনতে গেল কেন? কে পা ধরেছিল যেতে, সে তো বলেনি। তাহলে আর যখন গেলই তখন একটু ঘুরতে নিয়ে গেলে কি এমন হতো? ওর বেলায় যত রাজ্যের কাজ আছে, অথচ এমিলির জন্য সময় ঠিকই আছে। ওয়েট, আচ্ছা এতদিন পর ওই এমিলি এলো থেকে? তার মানে এমিলির জন্যই তাকে নিয়ে গেল না? এমন নানান কথা ভেবে সে রাগে অভিমানে কেঁদে চোখ মুখ ফুলিয়ে একটা সময় ঘুমিয়ে গেল। মরিয়ম বেগম এসে ঠেলে ধাক্কিয়ে গুতিয়ে উঠাতে পারল না। ডাকাডাকিতে বিরক্ত হয়ে মরিয়ম বেগমকে যেতে বলে তার রুমের দরজা আটকে আবারও শুয়ে পড়ল। রুমে লাইট অফ দি জ্বালায় না। বেলা গড়িয়ে সন্ধ্যের আজান দিচ্ছে, তবুও সে উঠল না, সেভাবেই গো ধরে শুয়ে রইল। এর ঘন্টাখানিক পরে কেউ দরজা নক করাতে খুব বিরক্ত হলেও সাড়া দিল না, উঠে দরজাও খুলল না। অপর পাশের ব্যক্তিও যেন নাছোড় বান্দা, এক নাগারে নক করেই যাচ্ছে। আর সহ্য করতে না পেরে সে চেঁচিয়ে বলল, কে রে বাল না তোর মায়ের একমাত্র জামাতা? আমি এখন ঘুমাবো, কেউ যেন না ডাকে। অসময়ে ঘুমানো বের করছি, তাড়াতাড়ি দরজা খোল। খবরদার বলছি, কানের কাছে ঘ্যান ঘ্যান করবা না। যেখানে গিয়েছিলে তুমি সেখানে যাও। কাজ না পেলে তোমার এমলি আছে না, তাকে কোলে নিয়ে বসে থাকো, তবু আমাকে ডাকবে না। আমি তোমার কেউ ছিলাম না, এখনো নেই। নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে যেতে বলছিস? এবার ইতিহাসের পাতায় তোর নামটাই আগে থাকবে। শোন, কথা বেশি হয়ে যাচ্ছে, ঝটপট রেডি হয়ে নিচে আয়, আমি ওয়েট করছি। ঠিক 15 মিনিট দিলাম, এর মধ্যে যদি রেডি হতে না দেখি তখনই বুঝবি আমি কি জিনিস। তুমি কি জিনিস তা নতুন করে জানার দরকার নেই, যতটুকু জেনেছি ততটুকুই যথেষ্ট। ঠিক 15 মিনিট। বলছি তো আমি এখন কোথাও যাব না, মানে যাব না। অপর পাশ থেকে রুদ্রের কোনো শব্দ পাওয়া গেল না। স্পর্শী ভালো করে কান পেতে বোঝার চেষ্টা করলো আসলে রুদ্র আছে নাকি চলে গেছে। যখন বুঝলো সত্যিই নেই, তখন রাগ ছাড়তে চেঁচিয়ে বলল, তখন নিয়ে গেল না, এখন আসছে ভালোবাসা দেখাতে। তোর ওই ভালোবাসায় পিঁপড়া ধরবে, ব্যাপ্ত পুরুষ মানুষ। কোথাও ঘুরতে নিয়ে যায় না, একটু ভালোবাসে না, সুন্দর করে কথা বলা তো আরো দূর, এখন আবার আসছে থ্রেট দিতে। তোর মতো থ্রেটওয়ালাকে আমি বলে বিয়ে করেছি, নয়তো জীবনেও বিয়ে হতো তোর। রাগে গজগজ করতে করতে স্পর্শী উঠে রুমে লাইট অন করলো। কান্না করে চোখ মুখ ফুলিয়ে একাকার অবস্থা। এই অবস্থায় বাইরে গেলে লোকে কি বলবে? ধুর, ভাল লাগে না। নিয়ে তো যাচ্ছি, সে কান্নার আগে নিয়ে গেলে কি হতো? ভিলেনের মতো শুধু থ্রেট দিতে পারে, ভিলেন একটা। অতঃপর নিজের মন মতো রুদ্রকে ঝেড়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে দেখলো, রেগে গেলেন তো হেরে গেলেন। না, আজকের রাত আপাতত এইটুকুই থাক, বেশি হয়ে গেলে তখন আবার তাকেই সাফার করতে হবে। পূর্বের রাগ ভুলে সে নাক টেনে চোখ টোক মুছে আস্তে করে রুমে দরজা খুলল। দরজা খুলতেই দেখে রুদ্র দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। দাঁড়ানোর ভঙ্গিমা যেন বলিউডের কোন হিরো। তাকে দরজা খুলতে দেখে রুদ্র ঠোঁটে ভিলেনি হাসি এঁটে ভ্রুজোড়া নাড়াচ্ছে, যার মানে দাঁড়ায়, যাবি না তো দরজা খুললি যে? এই তোর রাগ? ওকে দেখে স্পর্শী চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তার মানে সে এখানে ঘাপটি মেরে তার কথা শুনছিল। যা, এখন কি হবে? পূর্বের মতো কান ধরিয়ে না রাখলেই হয়, তার আগে পালাতে হবে। এই কথা ভেবে দরজা আটকানোর আগেই রুদ্র চট করে রুমে ঢুকে নিজে দরজা আটকে দিল। ফোনটা পকেটে ঢুকিয়ে স্পর্শীর দিকে এগিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, আমি বেয়াদব পুরুষ? কি বেয়াদবি করেছি? না করি যখন অপরাধ দিলি, এবার না হয় করেই দেখাই। তুইও বোঝ বেয়াদব পুরুষ আসলে কাকে বলে, কত প্রকার ও কি কি। বেড়াতে যাব না, চাই রেডি হয়ে আসি। আমার আর যেতে ইচ্ছে করছে না, তোকে বেয়াদবির মাত্রা বোঝাতে ইচ্ছে করছে, তাই যাওয়া যাবি ক্যান্সেল। ও, তাহলে তুমি যাও, আমি এখন ঘুমাবো। আমি থাকলে সমস্যা কি? চল, আমিও তোর সঙ্গে ঘুমাবো, এতে আমার কাজটাও সহজ হবে। আমার সঙ্গে ঘুমাতে হবে না, এমিলির কাছে যাও, তোমাকে আদরে সোহাগে ডুবিয়ে ঘুম পাড়িয়ে দেবে। সত্যি সত্যি আর কথা বলতে ইচ্ছে করছে না, মাথা ব্যথা করছে। এখন যাও আর নিজের কাজ করো গিয়ে, আর তুমি না গেলে আমি না হয় চলে যাচ্ছি। এই কথা বলে যেতেই রুদ্র হ্যাচকা টানি বুকে ফেলে শক্ত করে জড়িয়ে ধরল। স্পর্শী ছাড়াতে চাইলে রুদ্র আরো শক্ত করে ধরে বলল, এত রাগ করলে চলবে? আমি কারো উপরে রেগে নেই। তাহলে কেঁদে কেটে চোখ মুখ কি করেছিস? আমার স্বামী আমাকে ঘুরতে নিয়ে যাবে না, অথচ অন্য মেয়ের সাথে বসে রসের আড়ত ছাড়বে। আর আমি এসব শুনে দাঁত বের করে হাসবো? ছাড়ো আমাকে, ধরবে না তুমি। যার কাছে গিয়েছিলে তার কাছে যাও। এমলি বর্তমানে দেশে নেই, তোকে রাগানোর জন্যই তখন এমলির কথা বলেছি। কেন বললে? আমাকে রাগাতে কষ্ট দিতে খুব ভালো লাগে? শান্তি পেয়েছো তো এবার? একটু বেড়াতে যেতে চেয়েছি,
তাই কত বাহানা, সব কাজ ঠিকই করো, শুধু আমার বেলাতেই তোমার কাজ আর কাজ। নির্বাচনের সময় দম ফেলারও সময় নেই। বিকেলবেলা মন টিকছিল না বলেই কাজ ফেলে তোকে আনতে গিয়েছিলাম। রোজ তো যেতে পারি না, পারবো না। তাছাড়া এই সময় সবাইকে নিরাপদ রাখতে বাসাতেই থাকতে বলছি। কে কখন ক্ষতি করে ফেলে বলা যায়? আর এইসব যদি তুই না ভাবিস তাহলে কিভাবে হবে? এত অবুঝরে চলবে? এত কিছু জানি না আমি, আমার ঘুরতে ইচ্ছে করছে, নিয়ে চলো ব্যাস। আর যাব নাই বা কেন? আমার জলযান্ত একটা তুমি আছো, তোমার আমি আছি, বাসাতে গাড়ি আছে, তাই কোনো অজুহাত চলবে না। আপনার কাছে জলজান্ত একটা আমি আছি তা বুঝলাম, কিন্তু এই আমিটার যত্ন নেন, একটু বোঝার চেষ্টা করেন। শুধু শুধু অহেতুক রাগ করে কান্নাকাটি করে উল্টো আমাকে কষ্ট দিতে পারেন। রাগ দেখালাম না বলেই তো কাজ ফেলে ছুটে এলে, না হলে কি আসতে না তো। তোর ঘটে কি কখনোই সুবুদ্ধি হবে না? আমি চলে আসাতে বেচারা কাফির উপর দিয়ে কত চাপ যাচ্ছে জানিস? তাকে এখন সবকিছু একা হাতে সামাল দিতে হবে। বোনের খুশির জন্য ভাই একটু কষ্ট করুক। তাছাড়া ভাইয়া যদি জানে তুমি আমাকে নিয়ে বের হয়েছো, তাই খুশিই হবে। এখন আমি যাই, ঝটপট রেডি হয়ে আসছি। এ কথা বলে স্পর্শী সাইড কেটে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ও যাওয়া দেখে রুদ্র মিটিমিটি হেসে বিছানায় শুয়ে পড়ল। এক্ষুনি বলল যাব না, হ্যান ত্যান আর কত কি, মুহূর্তেই সব রাগ ভুলে যাল। একটু পরে স্পর্শী দরজা খুলে উকি মেরে দেখে রুদ্র রুমে নেই। সে হাঁপ ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কালো রঙের একটা থ্রি পিস পরে তৈরি হতে ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে পড়ল। স্কুল থেকে ফিরে সে রোজ গোসল সারে, আজকে কান্নাকাটির জন্য দেরি হয়ে গেল। অবেলায় গোসল করতে দেখলে মরিয়ম বেগম বকবে তাকে। মায়ের বকুনি থেকে বাঁচতে সে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে কাটা দিয়ে চুল বেঁধে নিল। তারপর কপালে ছোট একটা কালো টিপ পরে চোখে টানলো কাজলের রেখা, ঠোঁটে লাগালো স্ট্রবেরি ফ্লেভারের লিপ বাম। এক হাতে স্বর্ণের ব্রেসলেট আগে থেকেই পরা আছে, এখন অন্য হাতে ড্রেসের সঙ্গে মিলিয়ে এক গোছা কালো চুড়ি পরল। কানে কালো পাথরের টপ, গলাতে স্বর্ণের চেনের সঙ্গে কালো পাথরের চমৎকার লকেট। এই সেটটা দাদিমা কিনে দিয়েছিল তাকে। সে টুল থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে নিজেকে পরখ করে মিষ্টি করে হাসলো, যার মানে সাজটা একেবারেই মনমতো হয়েছে, খুব খারাপ লাগছে না দেখতে। তারপর ওড়না দুই কাঁধে ফেলে ছড়িয়ে নিতে কেউ বলে উঠল, ম্যাম, দয়া করে যদি একটু তাড়াতাড়ি করতেন খুব উপকার হতো। রাত বাজে 9:30, ফিরে আসতে হবে তাই না? হুম, কেন নয়, হয়ে গেছে আমার, চলো চলো। এ কথা বলে স্পর্শী আগে আগে গটগট করে বেরিয়ে গেল। রুদ্র হাত ছেড়ে তার পিছু পিছু গেল। তারপর দুজন বিদায় নিয়ে বাইরে এসে বাইকের জায়গায় গাড়ি রেখে স্পর্শী ঠোঁট উল্টে রুদ্রের দিকে তাকালো। বাইকে যেতে চেয়েছিল সে। রুদ্র তার দিকে না তাকিয়ে চুপ করে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। এর মানে গেলে গাড়িতেই যেতে হবে, নতুবা ক্যান্সেল। স্পর্শীর আগে গজগজ করে উপায় না পেয়ে বাধ্য হয়ে উঠল। গাড়ির জানালা খোলা, বাতাসের ঝাপটায় সে রাখছে তার খুশির ঝলক মাখা চোখে মুখে। বেহায়া ওড়না উঠছে বড্ড অবাধ্যভাবে। না, গাড়িতে করে যেতেও খারাপ লাগছে না, বরং এতদিন পর রাতে এভাবে ঘুরতে পেরে খুশি লাগছে। সেই খুশি উপচে পড়ছে তার স্নিগ্ধ বদনে। রুদ্র আপন মনে ড্রাইভ করছে, স্পর্শী সিটে হেলান দিয়ে বসে তাকিয়ে আছে নক্ষত্র ভরা ওই দূরাকাশের দিকে। নির্লজ্জ চাঁদটাও যাচ্ছে তাদের সঙ্গে। স্পর্শী চাঁদটার দিকে তাকিয়ে গভীরভাবে কিছু ভেবে বলে উঠল, রুদাইশার কি খবর? সেও কি দেশের বাইরে? না, সে আপাতত রুম বন্দি জীবন কাটাচ্ছে। সে কোথায় তা অজানাই থাক। আর শিহাব ভাই মানে রুদাসার হাজব্যান্ডের রিকোয়েস্টে ওর নামের সব কেস উইথড্র করেছি, এই কথা সে নিজেও জানে না। তবে শিহাব ভাই যেমন মানুষ, তাকে মানুষ না বানিয়ে রুম থেকে বের করবে বলেও মনে হয় না। বন্দি রেখে কাউকে পরিবর্তন করা আদৌ সম্ভব? সম্ভব, তবে সঠিক টেকনিক খাটাতে হবে। আমার বিশ্বাস এই কাজটা শিহাব ভাই খুব ভালো করে পারবে। নিজের কথা শেষ করে রুদ্র চট করে স্পর্শীর চুলের কাটা খুলে পেছনের সিটে ছুঁড়ে মারল। স্পর্শীর শ্যাম্পু করা চুল অবাধ্য হয়ে উঠতে লাগলো জোরেলা বাতাসে। তখন রুদ্র সামনে দৃষ্টি রেখে স্পর্শীকে আদেশ করলো তার দিকে সরে এসে কাঁধে মাথা রাখতে। এত সুন্দর মুহূর্তে স্পর্শী কেন জানি অবাধ্য হতে পারল না। সে রুদ্রের কথা মতো সরে এসে আস্তে করে রুদ্রের কাঁধে মাথা রাখলো। তখন রুদ্র এক হাতে তাকে জড়িয়ে ধরে বলল, পেট কাপড় বেঁধে প্রেগনেন্ট সাজার কাহিনী কি? আসলে তোর মনে কি চলছে খোলাসা করে বল। আমি কোনো মজা করছি না, তাই আশা করব তুইও মজা করার কথা মাথায় আনবি না। তাছাড়া আমাকে এই মুহূর্তে ছুঁয়ে আছিস, আর আমাকে ছুঁয়ে যদি মিথ্যা বলিস তাহলে আমি মারা গেলেও যেতে পারি।
এখন তুই ভাব সত্যি বলবি নাকি মিথ্যা বলবি। পৃথিবীতে স্বামীরা খারাপ হলেও প্রকৃত বাবারা কখনো তার সন্তানের অনিশ্চিত জীবন চায় না। আর আমি নিশ্চিত ভবিষ্যতে তুমিও প্রকৃত বাবাদের একজনই হবে। এ কথা শুনে রুদ্র কিয়তকাল নিশ্চুপ রইল। স্পর্শীকে পূর্বের মতো বুকের সঙ্গে চেপে ধরে এক হাতে ড্রাইভ করছে। কারো মুখের আর শব্দটুকু নেই, অথচ দুজনের ভেতরটাই এই মুহূর্তে অশান্ত, অদমনীয়। স্পর্শী তার নিজের অজান্তেই সম্পর্কের দোহাই দিয়ে অনেক বড় অঙ্ক কষে ফেলেছে। এর পরিণতি হয়তো ভেবেই দেখেনি। তার এমন করার কারণটাও এখন সুস্পষ্ট। স্পর্শী আদরে বিড়াল ছানার মতো রুদ্রের বুকে মুখ লুকিয়ে শার্টের বোতাম খুঁটরে যাচ্ছে। মুখটা চুপসানো, মনে মনে প্রস্তুত একটা রাম ধমক হজম করার। ওর চুপসানো মুখ দেখে রুদ্র মনে মনে কিছু কথা গুছিয়ে স্পর্শীর কপালে আদরে কে শান্তভাবে বলল, খুব ভালোবাসিস আমাকে? ভীষণ। আজীবন থাকতে চাস আমার সঙ্গে? খুব করে চাই জানো। আমার না বাঁচতে ইচ্ছে করে, সুস্থভাবে বাঁচা যাকে বলে। তুমি আমি আমরা মিলে সাজানো একটা সংসার হবে আমাদের। আমি একদিন খুব ভালো বউ হব তোমার। নিজের হাতে রান্না করব, সংসার সামলাবো, আমাদের একটা পুচকু হবে, তার যত্ন নিব, একজন ভালো মা হব। আর আর না, আর কিছু না। আমার এইটুকুই চাওয়া। তার মানে তোর কথা অনুযায়ী সুস্থভাবে বাঁচতে গেলে এখন আমাকে রাজনীতি ছাড়তে হবে, তাই তো? হুম। ফলে বলবো এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। যতদিন না আমি নিজে চাইবো ততদিন বাচ্চার চিন্তা স্মরণেও আনতে পারবি না। যদি ভেবে থাকিস আমাদের একটা বাচ্চা হলেই আমার পায়ে শেকল পড়ে যাবে আর রাজনীতি ছেড়ে দিব, তাহলে তুই ভুল ভাবছিস। যেমন আছিস তেমনই থাক, তোর প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। তবে বারবার রাজনীতি ছাড়ো করে এসব কাহিনী সৃষ্টি করিস না। প্রতিটা মানুষের ভালো লাগা মন্দ লাগা কিছু ব্যাপার থাকে। আমার কাছে রাজনীতি ভালো লাগার একটা দিক। আমি রাজনীতিতে যুক্ত ছিলাম, আছি আর তাই থাকবো। তাছাড়া আমি যেমন তোর সমস্ত ভালো মন্দ মিলিয়ে হৃদয় ঠাঁই দিয়েছি, তবে তুই কেন পারছিস না? কেন অহেতুক চিন্তা করে আমাকে দমিয়ে রাখতে চাস? মোদ্দা কথা, এই নিয়ে পূর্বে আমাদের কথা হয়ে গেছে, তাই কথা না বাড়ানোই প্রয়োজন দেখছি না। থাকবা আমার সঙ্গে, আর বাচ্চার সিদ্ধান্ত তুমি একা নেবে? ঠিক তাই। তাহলে তুমি নিজে নিজে প্রেগনেন্ট হয়ে নিজের বাচ্চা নিজে পয়দা করিও। বেহুদা কথাবার্তা যত বলবি কম বলবি, তত মাথা ঠান্ডা থাকবে আর যে কোনো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রয়োজনের তুলনায় লেবু যত চটকাবি তত তিতা লাগবে। বেসাতে মুখটা বিষিয়ে যাবে, গা গুলাবে। তাই আগে প্রয়োজন অনুযায়ী মাপ বুঝে নেওয়া জরুরি। এসব যখন বলো তখন নিজেকে খুব তুচ্ছ মনে হয় আমার। মরে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আমার চাওয়ার কোনো দাম নেই তোমার কাছে? আছে বলে সমস্ত কাজ ফেলে ঘুরতে বের হয়েছি। কাজ, কাজ আর কাজ। এত কিসের কাজ তোমার? কাকে এত ব্যস্ততা দেখাও তুমি? চোখের সামনে আছি বলে গুরুত্ব দিচ্ছ না, যখন সত্যি সত্যি থাকবো না তখন বুঝবা ঠিক কি ছিলাম। এখন আমি যেমন তোমার প্রতিটা কথায় দগ্ধ হচ্ছি, একদিন তুমিও আমাকে না পেয়ে আফসোসে ডুবে হাজার আকুতি করলেও তোমার প্রেম প্রার্থনা শোনার মানুষ থাকবে না। আজ যেমন আমার কথা শুনছো না, তখন আমিও শুনবো না তোমার কথা। বরাবরই আমার ইমোশন অকেজো, তাই তোর ইমোশনাল ব্ল্যাকমেইলে কাজ হচ্ছে না। সরি। রাজনীতি ছাড়া বাদে অন্য অপশন থাকলে বল। তোর বয়স অনুযায়ী চিন্তাভাবনা খাপে খাপ। তবে আমার রাজনীতি নিয়ে যখন এতই সমস্যা, তখন আমি রাজনীতি ছেড়ে দিব, তবে শর্ত সাপেক্ষে। যদি তুই সেই শর্ত মেনে নিস তবে তোর কথা মতো সব হবে, প্রমিস। কি শর্ত? ঝটপট বলো, আমি সব শর্তে রাজি। আজ অবধি কোনো পরিস্থিতিতেই মেয়েলি কোনো কেসে নিজেকে জড়াইনি, তবে রাজনীতি ছেড়ে দিলে আমি পাক্কা মেয়েবাজ হব। মেয়েবাজ বুঝিস? প্লে বয়। উঠতে বসতে খেতে শুতে নিত্য নতুন মেয়ের সঙ্গে লিপ্ত হব। আর কোনো মেয়ের শরীরে কিভাবে হাতাবো প্রমাণ সহ দেখবি তুই। সাক্ষী থাকবি সেই সঙ্গে। রুদ্রের কথা শুনে স্পর্শী শক্ত হাতে খামচে ধরল রুদ্রের শার্ট। পরক্ষণে ডুকরে কেঁদে উঠল, নিষ্ঠুর পুরুষটার বুকে মুখ লুকিয়ে। এই কোন আজাব নেমে এলো তার জীবনে? এক বিপদ থেকে উদ্ধার হতে চাইলে আরেকটা বিপদের দ্বারে পড়তে হচ্ছে। রুদ্র কিভাবে বলতে পারছে এসব কথা? তার কি বুক কাঁপছে না? বিবেকে বাজছে না? রুদ্র নির্লিপ্তভাবে ড্রাইভ করছে, তার মুখভঙ্গি অত্যন্ত গম্ভীর। তাকে এভাবে কাঁদতে দেখে রুদ্র বিচলিত হওয়া তো দূর, টু শব্দ অবধি করল না। তখন স্পর্শী বলল, না না, থামো থামো প্লিজ। আচ্ছা ঠিক আছে, রাজনীতি করো, তবু আমার হয়ে থেকো। তোমার বুকে অন্য নারীকে সহ্য করতে পারবো না আমি। আজ প্রমিস করছি জীবনেও রাজনীতি ছাড়ার কথা বলবো না তোমাকে। তোমার যখন যা মন চায় তাই করিও, তবু অন্য নারীতে আসক্ত হইও না প্লিজ। যদি শর্তের হেরফের হয় তখন? হবে না। প্রমিস প্রমিস প্রমিস। চোখ মুছে স্বাভাবিক হয়ে বস।
এই আলোচনার রেস ধরে সুন্দর মুহূর্তটুকু নষ্ট করিস না। সেই সঙ্গে মস্তিষ্কে গেঁথে নে স্বার্থের এই পৃথিবীতে ক্ষমতার টাকা ছাড়া সব তুচ্ছ। এই দুটো ছাড়া মানুষকে মানুষ বলেই গণ্য করা হয় না। যার পকেটে টাকা আছে তার সম্মান আছে। বনের রাজারও কিন্তু ক্ষমতা বুঝে রাজত্ব করে পুরো বনে। ক্ষমতার জোরে থাবা বসায় অসহায় প্রাণীর উপরে। সেখানে আমি আর হ্যাঁ, বেবি কনসিভের ব্যাপারটা ভুলে যা, নয়তো তোকে ছুঁয়ে দেখা তো দূর, বাসায় আসাও বন্ধ করে দিবে। স্পর্শী একটা কথা বলল না, কাঁদলো না, শুধু নিশ্চুপ হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। রুদ্র গাড়ি থামালো এক 5 তারকা রেস্টুরেন্টের সামনে। পার্কিং লটে গাড়িটা পার্ক করে স্পর্শীকে নিয়ে গেল বিল্ডিং এর 8 নম্বর ফ্লোরে। স্পর্শী স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে রুদ্র পিছু পিছু, যেন কিছুই হয়নি তাদের মধ্যে, সব স্বাভাবিক। রুদ্র এখন হেসে হেসে কথা বলছে, এটা ওটা দেখাচ্ছে, পরিচিত কারোর সঙ্গে দেখা হলে পরিচয় করিয়ে দিচ্ছে। রুদ্র হঠাৎই তার হাঁটার গতি কমিয়ে তার হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গুজে পাশাপাশি হাঁটতে থাকলো। স্পর্শী খুব অবাক হলেও রুদ্র তাকানোর প্রয়োজন মনে করল না। 8 নম্বর ফ্লোরে এসে স্পর্শী দৃষ্টি বুলিয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে। খুব সুন্দর করে সাজানো ভেতরটা, কিন্তু ভেতরে একটা মানুষেরও আনাগোনা নেই, সব টেবিল ফাঁকা। এই নিয়ে তেমন কিছু ভাবলো না সে, কারণ রুদ্র তাকে আউল ফাউল কোনো জায়গায় আনবে না, তার উপরে এইটুকু বিশ্বাস আছে। অতঃপর রুদ্রের ইশারায় কর্নারে একটা টেবিলে মুখোমুখি বসতেই এক ওয়েটার ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এসে অর্ডার নিয়ে নিল। সব স্পর্শী পছন্দের খাবার। সেটা দেখে স্পর্শী মনে মনে হাসলো। মনের ঘরে আঘাত হেনে তার পছন্দের খাবার এনে মলম লাগানো হচ্ছে। একটু পরেই আরেকজন এসে অনেকগুলো লাল টকটকে গোলাপ আর চকলেট দিয়ে গেল। পূর্বের জন যেতে না যেতেই এক মেয়ে ওয়েটার উপস্থিত হলো। মুখ ভর্তি তেলতেলে হাসি সমেত এক ডালা কোন আইসক্রিম হাতে তুলে দিল। স্পর্শী কথা না বলে মুখে হাসি এঁটে সেগুলো নিয়ে টেবিলে রেখেছে। সে বুঝে গেছে এসব রুদ্রেরই কাজ। সে রুদ্রের মুখোমুখি বসে ঘাড় ঘুরিয়ে কাজ ভেদ করে রাস্তায় চলা গাড়ি দেখছে। জ্যামে কত শত গাড়ি আটকে আছে। তারা যখন গাড়ি করে এলো তখন জ্যাম ছিল না। সে যখন এক মনে এসব ভাবছিল তখন রুদ্র ওর বাম হাতটা টেনে নিয়ে অনামিকা আঙ্গুলে স্বর্ণের রিং পরিয়ে হাতের উল্টো পিঠে চুমু এঁকে দিল। রাগ করেছিস? না তো। রাজনীতি আর কনসিভের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। বিনিময় কি পাবো? সম্পূর্ণ আমিটাকে। আচ্ছা। তারপর রুদ্র তার কথা দ্বারা স্পর্শীকে স্বাভাবিক করার চেষ্টা করতে থাকলো। মজার মজার সব গল্প শোনাতে থাকলো। খাবার এলে নিজেই স্পর্শীকে সার্ভ করে দিল। এক পর্যায়ে রুদ্রের একটা কথা শুনে স্পর্শীও খিলখিল করে হেসে উঠল। তার মায়াবী মুখে খুশি ঝলমলিয়ে উঠল। অভিমান সরে গিয়ে চোখে ফুটল এক রাশ লজ্জা, কারণ রুদ্র এসব সব কথা বলছিল না চাইতেও। লজ্জারা তাকে ঘিরে ধরছিল। মানুষটা যে চরম লেভেলের বেহায়া তা পুনরায় প্রমাণ পেল। অতঃপর খাবার পর্ব শেষ করে তারা গাড়ি নিয়ে অনেক জায়গা ঘুরে মজা করলো। দুজন টুকটাক কেনাকাটা করলো। যা আবদার করলো রুদ্র কিনে দিল। এই প্রথম রুদ্র তাকে এইভাবে সময় দিচ্ছে। সবটা যেন স্বপ্নেরই মতন। রাত যখন 12:30টার কাছাকাছি তখন রুদ্র জানালো তার আজ বাড়িতেই ফিরবে না। হতবাক স্পর্শী কিছু বলার আগেই রুদ্র ফোনে একটা কল এলো। হ্যাঁ তে কথা সেরে কল কেটে পুনরায় তাকে নিয়ে গেল আরেক জায়গায়। আর সেখানে গিয়ে স্পর্শীর সব কথা ভুলিয়ে গেল। বিস্ময়ে অবশ হয়ে এলো তার মস্তিষ্ক। অনেক চেষ্টা করেও যখন কোনো কথা গুছাতে পারল না তখন শুধু ছলছল চোখে তাকিয়ে রইল রুদ্রের মুখের দিকে। সুসজ্জিত এক আবাসিক হোটেলের রুমের ঠিক মধ্যখানে হতবাক হয়ে দাঁড়িয়ে স্পর্শী। পুরো রুমে লাল ও সাদা বেলুন, সুগন্ধি মোম এবং ফুল দিয়ে সাজানো। বিশাল বড় রুমটা জানালা থেকে শুরু করে বিছানার চাদরটাও ফকফকে সাদা। দামি কার্পেটে মোড়া টাইলস করা মেঝে। এক কথায় রুমের ডেকোরেশন অসম্ভব সুন্দর। রুদ্র আস্তে করে দরজা আটকে স্পর্শীর পেছনে গিয়ে দাঁড়ালো। মেয়েটা অবাক নেত্রে তাকিয়ে দেখছে চারিপাশ। তার চোখে জল, বিস্ময় ও খুশি ছড়াছড়ি। রুদ্র মুচকি মুচকি হাসছে বোকা মেয়েটার কাণ্ড দেখে। খুব সুন্দর হয়েছে মুখে বললেই হয়, কানাকাটি করতে হবে কেন? আশ্চর্য কারবার। অতঃপর দুপায়ে গিয়ে আচমকা স্পর্শীকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। কিয়তকাল পার করে ঘাড় কিঞ্চিত বাঁকা করে আদরে ভাবে জিজ্ঞাসা করলো, খুশি তো? খুব। এটাও আশা করিনি, তাও তোমার থেকে। কেন কেন? আমাকে খুশি করার সময় আছে নাকি তোমার? এখন থেকে থাকবে, আর কখনো অজুহাত দায়ের করব না, বোঝা গেল? কেন? এখন থেকে কি এমন হবে যে আমার জন্য তোমার অহরহ সময় থাকবে না? মানে
রাজনীতিবিদ বলে কথা। এই কথা শুনে রুদ্র ঠোঁট কামড়ে হেসে তার গলায় মিষ্টি আদর রেখে তাকে সামনে ঘুরিয়ে চোখে চোখ রেখে পুনরায় হাসলো। কেন জানি ওর ভীষণ হাসি পাচ্ছে। গাড়িতে আলোচনার পর স্পর্শী নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পাহাড় সমান অভিমান লুকিয়ে রেখে যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা চালাচ্ছে, অথচ তার ভাবভঙ্গি সহ সর্বাঙ্গে অস্বাভাবিকতার ছাপ। হাত কাঁপছে, শরীর দুলছে। হাজবেন্ডের ভালোর জন্য স্পর্শীদের মতো ওয়াইফদের এমন চাওয়াটা স্বাভাবিক। সেই হাজবেন্ড যদি সে কথা বোঝাতো দূর, উল্টে রং যুক্তি গোছিয়ে একের পর একটা অহেতুক যুক্তি দায়ের করে, তখনই বা কি বলার থাকে। তবে স্পর্শী এত সহজেই মেনে নিবে এটা আশা করেনি, কারণ বিয়ের পর থেকে প্রতিটা মুহূর্ত সে রাজনীতির বিরুদ্ধে। কত কাণ্ড না করে চলেছে রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য, অথচ আজ রাজনীতি ছাড়া শর্ত জুড়ে দিলে প্লে বয়ের ব্যাপারটা। এই প্রস্তাব রাখার পরপরই একটা চড় খাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু না, এবারও স্পর্শী হতবাক করে দিয়ে মেনে নিল। তবে মেয়েটার মনের ওপর ঝড় বয়ে যাচ্ছে তখন থেকে সেটা ভালোভাবে অবগত সে। মনে মনে এসব ভেবে রুদ্র তাদের দূরত্ব ঘুচিয়ে নিল। দুহাতে স্পর্শী দুই গাল ধরে দৃষ্টিতে দৃষ্টি মেলালো। অদ্ভুত সে দৃষ্টি। রুদ্রকে মন কেমন করা চাহনিতে তাকাতে দেখে স্পর্শী নিজে চোখে চোখ রাখলো তার চোখে। না বলা কথা ছুড়ে দিল ব্যক্তিগত পুরুষটার দিকে। চোখের ভাষায় বুঝিয়ে দিল মনের বার্তা। তবে ঠোঁটে হাসি নেই, লজ্জার ছিটে ফোটাও নেই তার চোখে মুখে। অথচ এই মুহূর্তে লজ্জায় রাঙা হয়ে ওঠার কথা। রাঙা বধূর মতো মুখ লুকোনো কথা তার প্রশস্ত বুকে। তাছাড়া এই রুমে ডেকোরেশন দিচ্ছে অন্য কিছুর ইঙ্গিত, যা এতক্ষণে বুঝেও গেছে স্পর্শী। তার এই নিশ্চুপতার কারণটা বোধগম্য হচ্ছে না রুদ্রের। সে জহুরি চোখে তাকিয়ে মন পড়ার প্রয়াস চালাচ্ছে, তখন স্পর্শী হঠাৎ রুদ্রের চোখের উপর হাত রেখে চোখ বন্ধ করে দিল। রুদ্রের গলা জড়িয়ে ধরে গালে একটা চুমু খেলো। রুদ্র চোখ খুলতে গেলে চোখের উপর হাত রেখে কানে কানে বলল, না বলা অবধি চোখ না খুলতে। রুদ্র চোখ বন্ধ করে দাঁড়িয়ে অনুভব করতে লাগলো স্পর্শীর ছোঁয়া। সে একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে রুদ্রের কপাল, গাল, চিবুক সহ প্রশস্ত বুক। রুদ্র মিটিমিটি হাসছে। ওকে হাসতে দেখে স্পর্শী রুদ্রের বুকের বাপাশে এক হাত রেখে সেখানেও ঠোঁট ছুঁয়ে বলল, আমি এখন যা বলবো মন দিয়ে শুনে একটা কল্পরাজ্য তৈরি করবে। তারপর আমার জায়গায় নিজেকে বসে উপলব্ধি করবে আমি অবস্থান। ওকে? ওকে। স্পর্শী তার গলা পরিষ্কার করে নিজেকে সামলে বলতে শুরু করলো, ধরো একদিন অনেক রাত ধরে বাসায় ফিরলে তুমি। ড্রয়িং রুমে বসে আমাদের পরিবারের সবার সঙ্গে কথা বলে রুমের দিকে পা বাড়ালে। রুম বন্ধ, আমি আছি সেই রুমে। দরজার নিচে গাঢ় আধার থাকায় বুঝলে রুমটা অন্ধকারে ডোবা। নাম ধরে ডাকলে আমি দরজা খুললাম না, বারবার দরজা নক করলেও না। তোমার ডাকাডাকিতে উপস্থিত হয়ে গেল বাকি সদস্যরাও। সকলে আমাকে দরজা খোলার তাড়া দিতে থাকলো। না না, পুরো কথা শোনো আগে, চোখ খুলিও না। আমি গলায় ফাঁস দেওয়ার কথা বলবো না। এত সহজে ছাড় পাবে না তুমি। যতদিন বেঁচে আছি তোমাকে বিনা দরখাস্তে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিব। ধুর, পরেরটুকু শোনোই না রে বাবা, রোম্যান্টিক কাহিনী বলছি আমি। চুপ করে শোনো শুধু। তারপর যখন আমি দরজা খুললামই না, তখন তোমরা সবাই মিলে ভাববে আমি সুইসাইড করেছি। মনে মনে ভয় পেলে। ঠিক করলে দরজা ভাঙবে, ভাঙলেও তাই। কিন্তু চট করে দরজা খুলে লাইট জ্বালিয়ে দেখলে নগ্ন অবস্থায় আমি অন্য পুরুষের বুকে। কারণ উন্মুক্ত বুকে লেপ্টে আছে তোমার স্পর্শী, তোমার ভালোবাসা, তোমার প্রাণ। তার সর্বাঙ্গে অন্য পুরুষের স্পর্শ, অচেনা পুরুষের দেয়া লাভ বাইট সুস্পষ্টভাবে ভেসে উঠেছে তোমার স্পর্শী শরীরে। তো তুমি? এইটুকু বলে স্পর্শী আর একটা শব্দ ব্যয় করতে পারল না। সজোরে এক থাপ্পড়ে ছিটকে পড়লো বেডের ওপর। হ্যাচকা টানে তাকে উঠে বসিয়ে রুদ্র আরেকটা থাপ্পড় বসিয়ে দিল তার বাম গালে। ছিটকে খাটের কোনায় বাড়ি খাওয়ার আগে তাকে ধরে রুদ্র বিছানায় ফেলে গলা চেপে ধরল। এতই শক্ত করে ধরেছে স্পর্শীর অবস্থা বেগতিক। তার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ওকে অঝরে কাঁদতে দেখিয়ে রুদ্র আরো রেগে গেল। রাগে জ্ঞান শূন্য হয়ে বাজখাই গলায় বলে উঠল, এতদিন এই হাতে এই বুকে আগলে রেখেছি, আজ এই হাতে তোকে মেরে এই হাত দিয়ে তোর কবরে মাটি দিব। অন্য পুরুষের ছোঁয়া পাওয়ার শখ চিরতরে মিটিয়ে দিব। অন্য পুরুষের বুকে লেপ্টে থাকার পরিকল্পনা করিস, এত স্পর্ধা? আর কি কি যেন বললি? অন্য পুরুষের বাইট তোর শরীরে? এই মুহূর্তে আগে আমাকে সামলা, এরপর না হয়ে যাস অন্য পুরুষের সংস্পর্শে। এই কথা বলে হাতের বাঁধন ঢিলে করে কাছে আসতে স্পর্শী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে কাশতে থাকলো।
দৌড়ে গিয়ে একটু পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে হাসতে হাসতে বলল, অন্যকে জ্বালাতে খুব ভালো লাগে। এসব শুনে এখন কেমন লাগছে? কষ্ট হচ্ছে? খুব কষ্ট বুঝি? আহারে, যখন আমাকে প্লে বয় হওয়ার কথাটা বললে ঠিক এভাবেই আমার বুকটা কেঁপে উঠেছিল। ভীষণ ভীষণ জ্বালা পোড়া হচ্ছিল আমার অন্তর্দেশে। তাই এইভাবে শোধ নিলাম। সেই সঙ্গে আর একটা কথা শুনে নাও, তুমি যদি প্লে বয় হও আমি এর চেয়ে আরো 3 গুণ খারাপ হবই হব। আমাকে যদি এক ভাগে পোড়াতে চাও আমিও তোমাকে কোনো না কোনোভাবে পুড়িয়ে ছারখার করে দিব। তুমি যদি 10টা মেয়ের সঙ্গে শুতে চাও, পুনরায় মুখে উচ্চারণ করো, তবে আমি সত্যি সত্যি 20টা ছেলের সঙ্গে। তোকে তো আজ খবরদার কাছে আসবে না। তোমার ভংচং মার্কা কাহিনীতে আমি অতিষ্ঠ। একটু ভয় পাই না তোমাকে। গাড়িতে বয়ান শুনে এতক্ষণ ভেবেছিলাম কি করা যায়। ভেবে দেখলাম তুমি সর্বদা নিজের স্বার্থে অনড় থাকো, তাই আমাকে আমার স্বার্থ দেখতে হচ্ছে। এসব বালের কাহিনী করে মুহূর্তটাকে নষ্ট না করলে কি নয়? তোর এই কাহিনী দেখতে এখানে এসেছি। তাছাড়া খুব তো বলিস আমি কাছে আসি না, এই করি না, সেই করি না, হ্যান ত্যান কত কি। এখন যখন সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করলাম অমনি তোর কাহিনী শুরু হয়ে গেল। আজাইরা কথা এখনই বলতে হবে? কেন বলবো না? তুমি রাজনীতিও ছাড়বে না, বেবিও নিতে দেবে না, প্লে বয় হবা, অন্য মেয়ের সঙ্গে শুতেও যাবে। আমি সতী সাবিত্রী হয়ে তোমার শর্ত মেনে নিব? আমাকে পাগলা কুত্তায় কামড়েছে? হ্যাঁ, আমাকে মুক্তি দিয়ে তুমি যখন যেটা ইচ্ছে তাই করো। কেউ বলার নেই, কওয়ারও নেই। তবে হ্যাঁ, এটা ফাইনাল, আমি আর তোমার সঙ্গে থাকবো না। তোর থাকা থাকির মায়েরে বাপ, আজকে তো তুই শেষ। এ কথা বলে রুদ্র ধীরে ধীরে তার দিকে এগোতে থাকলো। ওর এগোনো দেখে স্পর্শী ছুটে পালানোর আগে আটকা পড়লো শক্ত হাতের কবলে। মুহূর্তে নিজেকে আবিষ্কার করলো রুদ্রের কোলে। উন্মাদিত রুদ্র আজ আর না কোনো দূরত্ব রাখলো, বাড়তি কোনো কথাও ভাবলো না, মন এবং শরীরের কথাকেই সায় দিল। স্পর্শীর অভিযোগে দুয়ারে তালা ঝুলিয়ে রাগঢাক উন্মুক্ত করে তাকে আপন করে নিল। তবে বিশেষ সেই মুহূর্তে স্পর্শীকে আদরে ডুবিয়ে জানিয়ে দিল অজানা কিছু কথা, যা শুনে স্পর্শীর ঠোঁটে হাসি ফুটল বিজয়ের হাসি। অশ্রুভরা চোখে ভাসতে থাকলো ঝকমকে খুশি। পরের দিন সকালে আবির্ভাব হলো নতুন এক সকালের। আগের রুটিনে খানিক পরিবর্তন আসলো তাদের। মান অভিমান ভুলে আনন্দে কেটে গেল বেশ কয়েকটা দিন। এই কয়েকদিনে রুদ্র সত্যি সত্যি রাজনীতি থেকে নিজেকে সরানোর পদক্ষেপ নিল। স্পর্শীর এতদিনের চাওয়াকেই প্রাধান্য দিল। সাংবাদিকের মাধ্যমে ছড়িয়েছে সে নির্বাচনে অংশগ্রহণ করবে না, নিজের পদ থেকে সরে দাঁড়াবে। হঠাৎ সিদ্ধান্তের পেছনে কোনো কারণ বারণ কিছু নেই, এটা তার মর্জি। এই নিয়েও কম জল ঘোলা হলো না। নানান যুক্তি কটূক্তি অপবাদ মিথ্যাচার ভেসে বেড়াতে লাগলো আকাশে বাতাসে। এটা হওয়াই স্বাভাবিক, কারণ এই রাজনীতি হচ্ছে সুপারগ্লু আঠার মতো, লাগলে সহজে মুক্তি তো মিলেই না, বরং জোরাজোরি টানাটানি করলে ক্ষতির সম্মুখীন হতে হয়। এভাবে কিছুদিন পেরিয়ে নির্বাচনের দিন চলে এলো। দলের বড় বড় নেতারাও রুদ্রকে বুঝিয়ে কোনো সুরাহা করতে পারল না। ফার্স্ট অ্যান্ড লাস্ট রুদ্র একটাই কথা, রাজনীতির চ্যাপ্টার এখানেই ক্লোজ। পরে বিপক্ষীয় দল নির্বাচনে জিতে ক্ষমতা হাতে নিল, আর রুদ্র এসব থেকে একেবারেই নিজেকে সরিয়ে বাবার অফিসের হাল ধরল। এভাবে দিন যেতে যেতে মাসে পরিণত হলো। মাস কাটতে না কাটতে বছরে গড়াতে লাগলো। বাসার কারো মনে এখন রাজনীতির রোশানলে পড়ে মৃত্যুর ডঙ্কা বাজে না। মনে মনে কেউ রুদ্রের জন্য আফসোসও করে না। এখন সবাই খুশি। তাছাড়া বাসার পরিবেশটাও বদলে গেছে। কাফি এখন সে বাসার সদস্য। সে বর্তমানে রুদ্রের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই রয়েছে। তবে তাকে পুনরায় ভালো একটা মেয়ে দেখিয়ে বিয়ে করানো হয়েছে, আর বিয়েটা দিয়েছে দাদিমা নিজে। মেয়ের নাম তানিয়া, একটা স্কুলের শিক্ষিকা, বেশ মিশুক স্বভাবের মেয়ে সে। এতিম মেয়েটি কাফির সঙ্গে খুব সহজেই নিজেকে মানিয়েও নিয়েছে। তবে রুদ্রের রাজনীতি ছাড়া নিয়ে এখন অবধি কেউ কোনো কথাই তুলেনি। সে যা সিদ্ধান্ত নিয়েছে সবাই তাতে সম্মতি দিয়েছে। এমনকি বড় মাও হাসি মুখেই ছেলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। অনেক হলো রাজনীতির খেলা, এবার না হয় একটু সুস্থভাবে বাঁচা যাক। সুখ দুঃখের পালা এই বহমান জীবনে চলতেই থাকবে, তবুও স্বস্তি ভরে নিঃশ্বাসটুকু নেওয়া যাক। এই ছোট্ট জীবনের সব চাওয়া পাওয়ার চাহিদা মিলবে এমন তো নয়। জীবন মানে ত্যাগ, ত্যাগ মানে অদৃশ্য তৃপ্তি। সব ত্যাগেই বিরহ থাকে এমনটাও নয়। সময়ের স্রোতধারায় স্পর্শীয় পুরোপুরি বদলে গেছে। এখন সে বরপাগল একটা মেয়ে। যতটুকু সময় রুদ্র বাসায় থাকবে তার পেছনেই আঠার মতো লেগে থাকবে। কিছুদিন হলো সে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পদার্পণ করেছে। ওর এখন একমাত্র লক্ষ্যই অকারণে রুদ্রকে রাগিয়ে মিটমিটিয়ে হাসা। সে ভালো মতোই জানে বাচ্চা কনসেপ্টের কথা বলে রুদ্র জেগে বোম হয়ে যায়। মাঝে মাঝে দোকান ধরে দাঁড়িয়েও থাকে।
তবুও ঘুরে ফিরে টেপ রেকর্ডারের মতো এই কথাই ঘ্যান ঘ্যান করতে থাকে। এই তো কিছুক্ষণ আগে কফির মগ হাতে হন্তদন্ত হয়ে রুমে এসেছিল। রুদ্রকে খুঁচিয়ে খুঁচিয়ে জরুরি মিটিং স্কিপ করতে বাধ্য করে কাঁদো কাঁদো মুখে বলেছিল, তাইয়া আপু প্রেগনেন্ট। আসার সময় দাদিমাকে বলছে শুনলাম এটা নাকি অ্যাক্সিডেন্টলি হয়েছে। বলে পৃথিবীতে এত এত মানুষের অ্যাক্সিডেন্ট, আমাদের হয় না কেন? অ্যাক্সিডেন্ট করা ড্রাইভারদের এক নৈতিক অধিকার। বছর বছর গাড়ি চালিয়ে যদি অ্যাক্সিডেন্ট নাই করে তবে সে ড্রাইভার নামে কলঙ্ক। এই কথার জবাবে রুদ্র কটমট করে তাকিয়েছিল। আসলে সে কি বলবে নিজেও বুঝতে পারছিল না। এই ছাতার কথা বলার জন্য তার মিটিং স্কিপ করালো? এর কোনো মানে হয়? এই গাধিটার মাথায় আর বুদ্ধি শুদ্ধি হবে বলেও মনে হয় না। তারপর রোজকার মতো তাকে এক পা তুলে দোকান ধরিয়ে দাঁড় করিয়ে রুদ্র হনহন করে ওয়াশরুমে চলে গেল। তাকে যেতে দেখে স্পর্শী কান ছেড়ে আয়নাতে নিজেকে ঘুরে ফিরে দেখে গুনগুন করে গান গাইতে লাগলো। অতঃপর আয়নাতে নিজের প্রতিবিম্বের দিকে তার শাহাদাত আঙ্গুল তুলে বলল, নিজের ব্যক্তিগত পুরুষটাকে কারণে অকারণে বিরক্ত করে জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে না পারলে তুমিও মেয়ে নামে কলঙ্ক। স্বামীকে জ্বালানো স্ত্রীর ভালোবাসাগত অধিকার। জাগো মেয়েরা জাগো, স্বামীকে জ্বালিয়ে মারো। এ কথা বলে সে ডাকাতিয়া হাসি হাসতে লাগলো। তারপর হঠাৎ কিছু একটা মনে পড়তেই ভাবতে লাগলো কিছুদিন আগের কথা। সেদিন ছিল বুধবার। কলেজ থেকে ফিরে সোফায় বসে টিভি দেখছিল। দুপুরবেলা বাসার মহিলাগণ দুপুরে খেয়ে ভাত ঘুম দিচ্ছে। তার তখন ঘুম আসছিল না বিধায় সে রুদ্রের সঙ্গে ফোনে কথা বলে আপন মনে টিভি দেখছিল। তখন কাফি ড্রয়িং রুম থেকে তার নাম ধরে ডেকে উঠল। অলস ভঙ্গিতে কোনো মতে উঠে হেলে দুলে ড্রয়িং রুমে যেতেই থমকে দাঁড়িয়ে গেল। খুব চেনা লাগলেও স্মরণ হচ্ছিল না কোথায় দেখেছে। তখন বড়রা এসে দাঁড়াতে ভদ্রমহিলা বিনয়ের সঙ্গে সালাম দিল, হাসি মুখে কুশল বিনিময় করল। তখনই তার স্মরণ হলো ওনাকে সে চিনে, খুব ভালো করে চিনে। কারণ মহিলা আর কেউ নয়, স্বয়ং রুদাসা। কিন্তু রুদাসার এ কোন রূপ? তার সর্বশরীর বোরকা হাত মোজাতে আবৃত করা, শুধু চোখ দুটো বেরিয়ে আছে। তাকে দেখে রুদাসা এগিয়ে এসে পূর্বের ঘটনার জন্য বারবার মাপ চাইল। বিস্ময়ে যখন সে কথা বলতেই ভুলে গেছে, ততক্ষণে রুদাসা তার পা ধরে কাঁদতেও শুরু করেছে। স্পর্শী তাৎক্ষণিক রুদাসাকে ধরে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল। এমন কিছু আশা করেনি সে। রুদাসার চোখে পানিতে মনটা গলে গেলেও কিছু বলল না সে। তাকে চুপ থাকতে দেখে রুদাসার কান্না বেড়ে গেল। যে কান্নার শব্দ নেই, গন্ধ নেই, বর্ণও নেই, আছে শুধু অনুতাপের নিকট ছাপ। স্পর্শীকে নিশ্চুপ দেখে রুদাসা এবার হাত জোর করে কাফিকে কিছু বলতে গেলে কাফি শুধু এইটুকুই বলল, আমি রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ, কারোর দোষগুণ ধরার যোগ্যতা আমার নেই। তবে পূর্বে যে ঘটে গেছে সেটা অতীত মাত্র। অতীত ঘাটলে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। যাকে হারিয়েছি তাকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই পূর্বের কথা আজ থাক। তাছাড়া আপনাকে মাফ করে দিয়েছি। যেদিন জেনেছি আপনি নিজেকে বদলে ফেলেছেন। রুমাকে মারার আফসোসে পুড়ে মরছেন। আফসোস হচ্ছে নীরব ঘাতক। এর দহন ভীষণ যন্ত্রণার, না আপনাকে স্বস্তি দিবে আর না শান্তি। তাছাড়া পাপ ও পুণ্যের বিচার করার ক্ষমতা আমার নেই, তাই এই দায় আমি নিলাম না। মাথার উপরে একজন তো আছেই। তবে আমি দোয়া করি শিয়াব ভাইয়ের সঙ্গে বাকিটা জীবন ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কথা বলে কাফির স্বভাব সুলভ হেসে প্রস্থান করলো। তানিয়া গেল তার পিছু পিছু। শরীর খারাপ শুনে রুদ্র তাকে বাসায় পাঠিয়ে দিয়েছিল। একটু পরে তানিয়া নিয়ে হসপিটালে যাবে। তানিয়াকে একবার চেক আপ করে নেওয়া জরুরি। এদিকে স্পর্শীর মাথায় ঘুরছে অন্য কথা। তার মুখে হতভম্বের ছাপ। সে এখনো বিস্ময় নিয়ে রুদাসার দিকে তাকিয়ে আছে। কিছু বুঝতে পারছে না সে। যদিও শুনেছিল রুদাসা বদলে গেছে, তবুও বিশ্বাস করেছিল না। কিন্তু এখন চোখে দেখছে, এটা অবিশ্বাস করার জন্যই। কিন্তু এই পরিবর্তনের কারণ কি? এসব আদৌ সত্যি নাকি কোনো ছলচাতুরি? না, সে মন মতো কোনো জবাবই খুঁজে পেল না। মোদ্দা কথা, কোথায় বা গেল তার স্টাইলিশ পোশাক আশাক? কোথায় গেল বাহারি সাজ? কোথায় বা তার আকাশচুম্বী অহংকার, যে অহংকার ছিল তার এক সময়ের অলংকার? কাফি যাওয়ার পর উদাসা ও নিকাব সরিয়ে মুখ বের করলো। দুহাতে দুচোখ মুছে পুনরায় অঝরে কাঁদতে লাগলো। পরনে ঢোলা ঢালা সাধারণ বোরকা, সাজগোজে ছিটে ফোটাও নেই। বড়মা রুদাসার জন্য নাস্তা আনতে গেলে দ্রুত বাধা দিল, কিছু খাবে না। শিহাব নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, এখনই চলে যাবে সে। রুদ্র এ সময় বাসায় থাকে না জেনে এসেছে স্পর্শীর কাছে মাপ চাইতে। অতঃপর স্পর্শীর থেকে মাপ পেয়ে হাসি মুখে চোখ জোড়া মুছতে মুছতে চলে গিয়েছিল। সে চলে যাওয়ার পর রুদ্রকে ফোন করে জোর করে রুদাসার পরিবর্তনের কারণ জেনে তবেই ক্ষান্ত হয়েছিল।
রুমবন্দি থাকাকালীন শিহাব তাকে খাবার, পোশাক সহ নিত্য চাহিদার অভাব বুঝিয়েছিল। রঙের দুনিয়া আরামায়েশ থেকে দূরে রেখেছিল। দুমুঠো ভাতের মর্ম বুঝিয়েছিল। বিলাসিতা করা তো দূর, অতিরিক্ত কিছুই দেওয়া হতো না তাকে। একদিন শিহাব বেশ কয়েকটি ইসলামিক বই রুমে রেখে এসেছিল। একাকিত্ব ঘোচাতে এবং সময় কাটানোর জন্য রোদাসা নাড়াচাড়া করে, একসময় পড়া শুরু করে এবং বিভিন্ন ধরনের বিষয় আশ্রয় জানতে পারে। ফোন, ল্যাপটপ, সোশ্যাল কোনো কিছুর সঙ্গে যোগাযোগ না থাকায় সে বইতেই বোধ হয়ে যায়। যত পড়ে কেন জানি তার জানার আগ্রহ ততই বেড়ে যায়। তার এই আগ্রহ দেখে শিহাব সুযোগটাকে কাজে লাগায়, আরো কিছু বই এনে দেয়। রুদাসা বন্দি রুমে বসে সেসব বই পড়তে থাকে আর জানতে থাকে অজানাকে। দিনের পর দিন, মাসের পর মাস এভাবে কেটে যায় তার। নতুন বই ছুঁয়ে দেখা আর পড়া আনন্দকে আয়ত্ত করে সে। আরো কিছু বই এনে দেওয়ার আবদার করে এবং বইতে যা যা পড়ে নিজে নিজে আমল করার চেষ্টা করে। জংধরা মস্তিষ্কে পাপ ও পুণ্যের তফাৎ বুঝে এবং ধীরে ধীরে সে বদলাতে থাকে। অহংকারী রুদাসা পরিণত হয় ধার্মিক রূপে। এতে শিহাবও তাকে সহযোগিতা করে। স্বামীর হক ও সম্মান নিয়ে একটা বই পড়ে সে নিজের ভুল বুঝে সেদিন শিহাবের সামনে কেঁদে কেঁদে মাপ চায়। পূর্বের করার সব অপরাধ মাপ করে আরেকটা সুযোগ দেওয়ার অনুরোধ করে। শিহাবও তাকে সুযোগ দেয়। রুদাসাও পারফেক্ট সহধর্মিণী হয়ে ওঠে। আর এই সবকিছুর পেছনে কলকাঠি নেড়ে এসব ঘটিয়েছে রুদ্র। অনেক আগেই রুদাসার নামের কেস তুলে আরেকটা সুযোগ দিতে চেয়েছিল। সেই সুযোগে রুদাসার জীবন চেঞ্জ করে দিয়েছে। রুদাসার বাবাও আর বেঁচে নেই। দেশ ত্যাগের উদ্দেশ্যে যে ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছিলেন, সেই ফ্লাইট কিভাবে যেন ব্লাস্ট হয়। উনি সহ মারা যায় অসংখ্য মানুষ। মানুষের জীবন আসলেই বহমান, আর বহমান বলেই সুখ দুঃখ মিলে অতিবাহিত হয় অবিরাম। প্রায় 3 বছর পর আজ সোমবার, সরকারি ছুটির দিন বিধায় রুদ্র সহ বাসার সকল সদস্যই উপস্থিত আছে। আজ কাকির মেয়ে তিন্নির জন্মদিন। বাসায় সেসবেরই আয়োজন চলছে। মেহমানদের নিয়ে অনুষ্ঠানের ঝামেলা করা হয়নি। স্পর্শী আর রুদ্রের কথা মতো এতিম বাচ্চাদের খাবার ও পোশাক বিতরণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান, মেহমানদের গ্যাদারিং কেন জানি পছন্দ হয় না রুদ্রের। সে সর্বদা অনুষ্ঠান এড়িয়ে বিকল্প কিছু করার চেষ্টা করে। তার কাছে এই অনুষ্ঠান মানে লোক দেখানো ব্যাপার স্যাপার। এমনকি সব ঠিকঠাক হওয়ার পরে সবাই যখন চাচ্ছিল তার আর স্পর্শীর বিয়ের অনুষ্ঠান সারতে, তখন সে বাদ ছেড়েছে। কিছুতেই অনুষ্ঠানের জন্য রাজি করানো যায়নি। আজকে সমস্ত কাজ সেরে কেবল বাসায় ফিরেছে রুদ্র। ঘামে ভিজে একাকার অবস্থা। ঘড়িতে তখন বিকেল 5টা। গধূলিয়া মেরুপ্রভা। রুদ্র চটজলদি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো স্পর্শী জানালার পাশে দাঁড়িয়ে আছে, গভীর চিন্তায় মশগুল। মন খারাপের ছাপ চোখে মুখে। পরনে হালকা গোলাপি রঙের ঢোলাঢালা ম্যাক্সি, উঁচু ফোলা পেট, কাঁধে পড়ে আছে যত্ন করে বাঁধা হাত খোপা। খোপার মাঝখানে আটকানো রূপার তৈরি স্টার আকৃতির কাটা। নিশ্চয়ই এটা তার মায়ের কাজ, কারণ উনি স্পর্শীর আরামাইশের দায়িত্বে নিযুক্ত। মরিয়ম বেগম দেখেন খাবার দাবার বড় বাবা এবং স্পর্শীর বাবার দায়িত্ব রুদ্রের চোখ এড়িয়ে এটা ওটা এনে দেওয়া। দাদিমা দেন তার মহামূল্যবান পরামর্শ। কাকি আর তানিয়ার কাজ হাসানো, আর রুদ্রের কাজ তাকে ধমকানো। স্পর্শীর এখন 8 মাস 17 দিন চলে। বিয়ের পর থেকে বাচ্চা বাচ্চা করে তার কান মাথা ঝালাফালা করে দেওয়া মেয়েটার কোলে সত্যিই বাচ্চা আসতে চলেছে। মরিয়ম বেগমের ভয় দূর হয়েছে। নতুন সদস্যকে বরণ করতে মুখিয়ে আছে বাসার প্রত্যেক সদস্য। বাচ্চার পজিশন জানার জন্য গত মাসে আলট্রাসোনোগ্রাফি করে জানা গেছে টুইন ছেলে বেবি হবে। কি বাচ্চা সেটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। যা হবে তাতেই সবাই খুশি। কিন্তু বড় পেট নিয়ে স্পর্শীর একটু বেশি কষ্ট হয়ে যায়। হাঁটতে পারে না, শুতে পারে না, শুলে আর একা একা উঠতে পারে না। পা ফুলে অনেকটা পানি জমেছে। শারীরিক গঠনেও পরিবর্তন এসছে। তবে গোলুমুলু স্পর্শীকে দেখতে বেশ লাগে। চঞ্চল স্পর্শী এখন গটগট করে হাঁটতে পারে না, লাফাতে পারে না। এখন সে পেট ধরে আস্তে ধীরে হাঁটাচলা করে। সেই দৃশ্যটুকু রুদ্র মন ভরে, চোখ ভরে, আত্মা ভরে দেখে আর হাসে। স্পর্শী পূর্বের মতো একইভাবে দাঁড়িয়ে আছে জানালার পাশে। তবে হাতে আছে এক বাটি কয়েক রকমের ফল। হয়তো মরিয়ম বেগম হয়তো ধুমকে টমকে খেতে দিয়ে গেছেন। এই মেয়েটা আগে ছিল পড়াচোর, প্রেগনেন্ট হওয়ার পর হয়েছে খাওয়াচোর। খাওয়াতে তার বড্ড অনীহা। ধমক খেয়ে এখন মুখটা গোমড়া করে খাচ্ছে। রুদ্র মিটিমিটি হেসে হাতের টাওয়াল বেলকুনিতে মেলে রুমে এলো। তার উপস্থিতি টের পাওয়াতে মাথা ঝাঁকালো। ভেজা চুলে পানি ছিটকে পড়লো স্পর্শীর চোখে মুখে।
ঠান্ডা পানির ছিটে গায়ে পড়তে স্পর্শী বিরক্তি নিয়ে তাকিয়ে পুনরায় বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। রুদ্র ধীরে ধীরে কাছে গিয়ে আলতো করে পেছন থেকে জড়িয়ে জিজ্ঞাসা করলো, মন খারাপ কেন? স্পর্শী কোনো জবাব দিতে পারল না, কারণ আজকাল এত বেশি মুড সুইং হচ্ছে সে নিজেও জানে না হঠাৎ হঠাৎ মন খারাপ কেন হচ্ছে। হঠাৎ স্পর্শী বলে উঠল, বাবুর বাবা, একটা সত্যি কথা বলো তো আমায়। রুদ্র ঠোঁট কামড়ে নিজের হাসি আটকালো। এখন কিছুতেই হাসা যাবে না, নয়তো খবর আছে। আর স্পর্শী বর্তমানে এই সম্বোধনই ডাকে। খারাপ লাগা দূর, মনটা কেন জানি খুশিতে ডগমগ করে ওঠে। স্পর্শী রুদ্রের পারমিশ পেয়ে আমতা করে এমিলির কথা জানতে চাইল। রাজনীতি ছেড়ে দেওয়ার পর রুদ্র রাজনীতির কোনো বিষয়ে আগ্রহ প্রকাশ করে না। সুখে দুঃখে দিব্যি আছে সে, তবে অসংখ্যবার নানা কারণে অকারণে বিপদে পড়তে হয়েছে। সেসব দিন পেরিয়ে গেছে অনেক আগেই। তবে আজকে স্পর্শী জানতে চাওয়ার কারণ রুদ্রের কাছে স্পষ্ট। হয়তো টিভিতে সংবাদ দেখেছে যে এমিলি গণধর্ষণের শিকার হয়ে সুইসাইড করেছে। প্রবাদে আছে, অতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। এই প্রবাদটা এমিলির জন্য যথার্থ। এমিলি তার শ্বশুরের ক্ষমতাকে কাজে লাগিয়ে অতিরিক্ত বাড়া শুরু করেছিল। ভুলে গিয়েছিল সে একটা মেয়ে, তার চলাফেরাতে মার্জিত ভাবে থাকা দরকার। কিন্তু না, সে উগ্র স্বভাবের। চলাফেরা ক্ষমতাবান লোকেদের সঙ্গে, ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছে। এসব শুনে স্পর্শী ঘুরে দাঁড়িয়ে রুদ্রের গলা জড়িয়ে ধরতে গেলে বড় পেট বাদ সাধল। বিরক্ত হয়ে কিছু বলার আগেই রুদ্র হেসে নিচু হয়ে স্পর্শীর গলা জড়িয়ে ধরে ভ্রু নাচালো। এবার স্পর্শীও হেসে রুদ্রের কপালে পড়ে থাকা ভেজা চুল এলোমেলো করে দিতে দিতে বলল, দত্তক নেয়া আমিটাকে এত ভালোবাসে কেন তুমি? ইচ্ছে করে তাই, কেন ইচ্ছে করে? মনে বলে তাই। কেন মন বলে? আপনি আমার মনোহারিনী তাই। কেন আমি আপনার মনোহারিণী? কপালের কোনো মেয়ে জোটেনি তাই। কেন মেয়ে জোটেনি? তুই নজর দিয়েছিস তাই। কেন নজর দিয়েছি? আমার মতো ভালোবাসায় আটকে গেছিস তাই। পরবর্তী কিছু বলতে গেলে রুদ্র সোজা হয়ে দাঁড়িয়ে স্পর্শী ঠোঁটে আদরিকে দিল, থামিয়ে দিল প্রশ্নের গাড়ি। স্পর্শী লাজুক হেসে মুখ লুকালো তার ব্যক্তিগত পুরুষের বুকে, যে বুকে শান্তির আবাস। কে বলে প্রেম প্রার্থনা বিচ্ছেদের শব্দ? তার প্রেম প্রার্থনা তো ব্যর্থ হয়নি। অনেক সাধনার পর সে রুদ্রকে ফিরে পেয়েছে নিজের মতো করে। বোঝাতে পেরেছে তার ভালোবাসা, তার চাওয়া পাওয়ার গভীরতা। এভাবেই থাকতে চায় আজীবন, ভালোবাসতে চায় প্রিয় মানুষটার সঙ্গে সারা জীবন। সে সুখী, ভীষণ সুখী, কারণ বেলা শেষে পূর্ণতা পেয়েছে প্রেম প্রার্থনা।